শুরু করছি রূপকথা। লেখনীতে নিশা ত্রিনা। পর্ব সংখ্যা 22। ভোরের আলো ফুটতেই চেয়ারম্যান বাড়িটা যেন হঠাৎ জেগে উঠেছে। রাতের নীরবতা ভেঙে চারপাশে শুরু হয়েছে ব্যস্ততার কোলাহল। উঠানের লোকজনের যাওয়া আসা, রান্নাঘর থেকে ভেসে আসছে দুধের চিনি জাল দেওয়ার মিষ্টি গন্ধ। হেসেলে বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে পায়েস, ফিরনি, সেমাই। পাশে বসে কেউ ফল কাটছে, কলা, আপেল, আঙুর, বেদানা, হরেক রকমের ফল। আজ রূপকথার হলুদ সন্ধ্যা, বিকেলের অনুষ্ঠান বলে সকাল থেকে আয়োজন তুঙ্গে। বাড়ির ছেলেরা উঠানের এক পাশে স্টেজ সাজাতে ব্যস্ত। গাঁদা, গোলাপ, রজনীগন্ধার মালা দিয়ে ফুলের ফ্রেম বানানো হচ্ছে। কেউ বাঁশ বেঁধে দিচ্ছে, কেউ কাপড় টানছে। আর বাড়ির কর্তা লোকজন ব্যস্ত কালকের বিয়ের আয়োজন নিয়ে। বরযাত্রীরা কোথায় বসবে, খাওয়া দাওয়ার জায়গা কই হবে, কার দায়িত্ব কি, এই সব হিসাব। হেসেলের এক কোণায় দাঁড়িয়ে বড় গিন্নি বড় হাড়ির পায়েস নাড়তে নাড়তে বলে ওঠে, এই ছোট বউ রূপরে ডাইকা তুল গিয়া, কাল থেকে মায়াডারের নিচে নামে না। রাত্রিরে শিশির দিয়া ওর ঘরে খাবার পাঠাইছিলাম, খাইছে কিনা কে জানে। তুই গিয়া ডাইকা আয়না খাইতে দে। মেজগিন্নি কথায় সায় দিয়ে বলে, যা তো গিয়া দেখ। এত বেলা কইরা তো ওরা ওঠে না, শিমুও তো রূপুর লাগেই আছে। ছোট গিন্নি উঠতে যাবে, ঠিক তখনই পাশের বাড়ির এক বৃদ্ধ মহিলা উঠানে ঢুকে পড়ে। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, কণ্ঠে অভিজ্ঞতা দৃঢ়তা। কি গো বড় বউ, রূপমারে এখন ঘর থেকে বাইরে বেরোতে দিছো কেন? বিয়ার আগে মাইয়া গো বাইরে যাইতে নাই, এটা তুমি জানো না? মন্দ বাতাস লাগে। এই কথাটুকুই বড় গিন্নির ধৈর্য দূর করার জন্য যথেষ্ট ছিল। চোখ দুটো জ্বলে ওঠে তার। আপনি ঠিক কইতাছেন চাচি, কিন্তু আপনি রূপুরে দেখছেন? বৃদ্ধা নিশ্চিত গলায় বলে, বউ, হাসা কথা। আমি রূপমারে নামে মিশা কথা কমো কেন? বড় গিন্নি এবার পায়েস নাড়াচাড়া চামচটা জোরে হাড়ির পাশে রেখে দেয়। এই মায়ারি নিয়া আমি কি করবো? আজ বাদে কাল বিয়া, আর এই মায়া ঘরে নাই, গেরাম ঘুরে বেড়াইতেছে চরকির মতো। ছোট গিন্নি তাড়াতাড়ি শান্ত করার ভঙ্গিতে বলে, বুবু, তুমি আগে রাইকা যাইতেছো কেন? আগে আমি ঘরে গিয়ে দেখে আসি, চাচির দেখায় ভুলও থাকতে পারে। কোনো ভুল নাই, বড় গিন্নি ঝাঁঝালো স্বরে বলে। আমি সকালেও ডাইকা আসছি, তখনও কোনো সাড়া আসছিল না। ভাবছিলাম ঘুমাইতেছে, এখন দেখি অন্য কাহিনী। এই কথায় হেসেলের দিকে চলে আসে বাড়ির কর্তার লোকজন। আশরাফ তালুকদার গম্ভীর গলায় বলে ওঠে, কি হয়েছে বড় বউ, হকাল হকাল চিল্লাইতেছো কেন? বড় গিন্নি মাথার আঁচল ঠিক করে বলে, আমি শখে চিল্লাইতেছি না, আপনাকে আদরের মাইয়া ঘরে নাই, চাচি কইতাছে গ্রামের রাস্তায় দেখছে। এখন আপনি কোন, কাল যার বিয়া সে মাইয়া এমনি ঘুরে বেড়াইলে সাজে? আশরাফ তালুকদার শান্ত স্বরে বলে, গ্রামেই তো আছে, অন্য কোথাও তো যায় নাই, তাহলে এত কিসের চিন্তা? আমার রূপমারে আমি চিনি, কোনো কাজ আছিল বলেই বের হইছে, কাজ শেষ হলেই চলে আসবো। বিয়ের পানি গায়ে পড়লে মাইয়াগো ঘরের বাড়ি যাইতে নাই, বড় গিন্নি বলে। আশরাফ তালুকদার মুচকি হেসে বলে, এই গোটা গ্রামই তো আমার মায়ের ঘর, তাই সে ঘরের বাইরে যায় নাই, তুমি চিন্তা করো না, চলে আসবো রূপু। হ, এই আপনাকেও আহ্লাদে মায়া এমন হয়েছে, মায়ের কোনো দোষই আপনাকে চোখে পড়ে না, বড় গিন্নি বিরক্ত স্বরে বলে। আতিক তালুকদার এগিয়ে এসে নরম গলায় বলে, বড় ভাবি, এমন করো না। মায়েরা আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাইব, এখন এসব কয়ে মন খারাপ করো না। বড় গিন্নি আবার হেসেলের ভেতর ঢুকে পড়ে। শ্বশুর বাড়ি যাইব বলে তো চিন্তা, সেইখানে অমন করলে আর ঘর করা লাগবো না। মেজ গিন্নি ধীরে বলে, আমাকে উষান বাবা আমাকে মায়েরে অনেক ভালোবাসে, সে কখনোর উপরে একা ছাড়বো না। বড় গিন্নি আর কিছু বলে না, মুখটা গোমড়া করে আবার পায়েস নাড়াতে থাকে। শত অভিমান, শত রাগের মাঝেও মায়ের মন তো আর শান্ত থাকে না, বুকের ভেতর অজানা এক অশান্তি ঘুরপাক খেতেই থাকে। গ্রামের কাঁচা রাস্তায় ধীরে ধীরে এগিয়ে চলেছে একটা পুরনো সাইকেল। দুপাশে সবুজ ধান ক্ষেত, মাঝে মধ্যে সরু আইল, আর মাথার উপর নীল আকাশ। সাইকেলের সামনে বসে আছে রূপকথা, আর কোলে রাখা একটা বড় আঁক দুই হাতে ধরে আছে সে। মুখে লেগে আছে নির্ভেজাল হাসি, যে হাসিতে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। পেছনে বসে উষান সাইকেলের প্যান্ডেলে শক্ত করে পা ফেলেছে। শহরের ছেলেটা আজ গ্রামের রাস্তায়, অদ্ভুতভাবে বেশ আপন লাগছে তাকে।
বাতাসে রূপকথার চুল উড়ে উড়ে এসে পড়ছে উষানের মুখে, কখনো চোখে কখনো ঠোঁটে ছুঁয়ে যাচ্ছে। কিন্তু সে বিরক্ত হচ্ছে না, বরং প্রতিটাই স্পর্শ যেন তার মনে আলাদা একটা ভালো লাগা ঢেলে দিচ্ছে। রূপকথা হেসে বলে, এই সাবধানে চালান, এটা আপনার শহরের রাস্তা না কিন্তু। যেই কোনো সময় গরু ছাগল হাঁস মুরগি সামনে এসে পড়তে পারে। ওশান হালকা হেসে আত্মবিশ্বাসী গলায় বলে, চিন্তা করো না, আমি এক্সপার্ট, বাইক চালানোর অভ্যাস আছে। রূপকথা মুখ ভাঙিয়ে বলে, এটা বাইক না, হ্যাঁ এটা সাইকেল, একই জিনিস। ওশান হেসে বলে, দুইটাই ব্যালেন্স লাগে। ওহো, বড় ড্রাইভার হয়েছে দেখি। রূপকথা খুনসুটি সুরে বলে, গ্রামের রাস্তায় ব্যালেন্স না থাকলে কিন্তু সোজা খেতে গিয়া পড়া লাগবো। ওশান একটু মজা করে বলে, তুমি সামনে বসে থাকলে আমি ব্যালেন্স হারাবো না? রূপকথা আর চোখে তাকিয়ে বলে, ওই সব মিষ্টি কথা কইয়া কাজ নাই, সাবধানে চালান কইলাম। কথা শেষ হতে না হতেই হঠাৎ সামনে দিয়ে কয়েকটা রাজহাঁস দৌড়ে চলে আসে। সাদা পালকে রাস্তা ভরে যায় মুহূর্তে। উষান হকচকিয়ে ব্রেক চাপায়, ব্যালেন্স ঠিক রাখতে না পারে, সাইকেলটা কাত হয়ে যায়। পরের মুহূর্তে দুজন পড়ে যায় ঘাসের উপর। উষার নিচে, তার উপর রূপকথা। চারপাশে নরম সবুজ ঘাস। কারো তেমন ব্যথা লাগেনি, কিন্তু উষানের বুক ধক করে ওঠে। সে তাড়াতাড়ি উঠে বসে রূপকথার হাত ধরে উদ্বিগ্ন গলায় বলে, লেগেছে? কোথাও ব্যথা পেয়েছো? রূপকথা হেসে উঠে দাঁড়িয়ে বলে, আরে না না, আমার কিচ্ছু হয় নাই। এইসব টুকটাক ব্যথা গ্রামে থাকতে থাকতে কত পাইছি। বলে হঠাৎ তার চোখ পড়ে উষানের হাতে। চামড়াটা ছিলে গেছে, লাল রক্ত গড়িয়ে পড়ছে। রূপকথার মুখের হাসি মিলিয়ে যায়। আরে, আপনার হাতে তো লাগছে, আর আপনি আমারে নিয়ে পড়ে আছেন। ইস, কতটা লাগছে। উষান হেসে বিষয়টা হালকা করতে চায়। আরে, একটু লাগছে, এটা কিছু না। রূপকথা চোখ বড় করে ধমকের সুরে বলে, চুপ করেন আপনি। কথা শেষ না করে নিজের শাড়ির আঁচলটা একটু ছিঁড়ে নেয় সে। খুব যত্ন করে উষানের হাতের চারপাশে বেঁধে দেয়। তারপর কপালে ভাঁজ, চোখে অদ্ভুত এক উদ্বেগ। উষান চুপচাপ তাকিয়ে থাকে রূপকথার দিকে। এই মুহূর্তে তাকে কি যে সুন্দর লাগছে। রূপকথা বেঁধে দিয়ে মাথা তুলে বলে, কি দেখছেন? উষান মৃদু হেসে বলে, তোমাকে এখন সাদা কালো সিনেমার নায়িকাদের মতো লাগছে। নায়কের কিছু হলে যারা শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিত। বলে খিলখিল করে হাসে সে। রূপকথা চোখ ছোট করে বলে, সাদা কালো সিনেমার নায়িকা না? হ। এই কথা বলে হাতে থাকা আঁকটা তুলে উষানকে মারতে যায়। এই, মারছো কেন? বলে উষান হেসে দৌড় দেয়। রূপকথাও তাকে ছেড়ে কথা বলে না। সেও দৌড় দেয় তার পেছনে, সবুজ ধানক্ষেতের ভিতর দিয়ে। খালের উপর দিয়ে দুজন ছুটে চলে। হাসির শব্দে ভরে ওঠে চারপাশ। দৌড়াতে দৌড়াতে দুজন এসে থামে গ্রামের উত্তর পাশের একটা বড় আম গাছের সামনে। বুক ধকধক করছে দুজনেরই। রূপকথা আর দৌড়াতে পারে না, গাছের গুড়িতে বসে পড়ে। হাঁপাতে হাঁপাতে মাথা নিচু করে থাকে সে। উষান একটু পেছনে ফিরে তাকিয়ে হেসে বলে, কি হলো, দম শেষ? রূপকথা হাঁপাতে হাঁপাতে মাথা তুলে বলে, রূপকথার দম এত সহজে শেষ হয় না। আমি এই গ্রামের মাইয়া, আমার দমের কাছে আপনি দাঁড়াইতে পারবেন না। উষান ভ্রুতলের সামনে এসে রূপকথার দিকে ঝুঁকে বলে, তাই নাকি? তাহলে তুমি এখানে বসে গেলে কেন শুনি? রূপকথা গাছটার দিকে আঙুল তুলে ইশারা করে বলে, এই গাছটা দেখা কিছু মনে পড়ে? উষান ভ্রু কুঁচকে বলে, কি মনে পড়বে? রূপকথা আগের খোসা ছাড়িয়ে তাতে কামড় বসায়। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ভালো কইরা মনে কইরা দেখেন। উষান এবার গাছটার দিকে ভালো করে তাকায়। হঠাৎ স্মৃতির দরজা খুলে যায়। গ্রামে আসার প্রথম দিন এখানে তো ভ্যান থেমেছিল, আর হঠাৎ উপর থেকে কেউ কাদামাটি পানি ছুঁড়ে মেরেছিল তার গায়ে। মেয়েটার মুখ সে দেখতে পায়নি, কিন্তু চোখ দুটো স্পষ্ট মনে আছে। উষান ধীরে বলে ওঠে, একটা মেয়ে আমার গায়ে কাদামাটি ফেলেছিল। মুখটা দেখিনি, কিন্তু চোখ দুটো দেখেছিলাম। সে রূপকথার দিকে তাকায়, দেখে রূপকথার মুখে চাপা হাসি লেগে আছে। হাসছো কেন? উষান চোখ ছোট করে বলে। রূপকথা দ্রুত বলে,
কই হাসতাছি না তো। উষান হঠাৎ থমকে গিয়ে বলে, কোনোভাবে মেয়েটা তুমি ছিলে না তো? এই কথায় রূপকথা আর নিজেকে সামলাতে পারে না, জোরে হেসে ওঠে। উষান অবাক হয়ে বলে, তার মানে মেয়েটা তুমিই ছিলে? রূপকথা মাথা নাড়তে নাড়তে হেসেই যায়। উষান একটু ভান করার আগে বলে, কেন করেছিলে এমন? রূপকথা হাসি থামিয়ে শান্ত গলায় বলে, আপনার এই গ্রামের মাটির সাথে পরিচয় করানোর লাইগা। আপনি তো না কুচি শহরের নবাব পুত্র, গ্রাম ভালো লাগে না আপনার? উষান তার পাশে বসে নরম গলায় বলে, কিন্তু এখন তো আমি এই গ্রামের মেয়েকেই ভালোবাসি, সাথে তার গ্রামকেও। রূপকথা চোখ টিপে বলে, গ্রামটা বুঝি শুধু আমার? উষান হেসে বলে, আমারও গ্রাম, কিন্তু ভালো লাগার কারণটা তুমি। রূপকথা হেসে মাথা নাড়ায়, তাই বুঝি? উষান ভ্রু নাচিয়ে বলে, কোনো সন্দেহ? রূপকথা শুধু হাসে, কিছু বলে না। হঠাৎ উষান তার মুখের দিকে তাকিয়ে বলে, একটা গান ধরো তো লীলাবলী, কতদিন তোমার গান শুনি না। রূপকথা বলে, বাব্বা, যেমনি কইতেছেন মনে হইতেছে আমার গান আপনি বিশাল ভালো লাগে, আপনার বিশাল ভালো লাগে। উষান রূপকথার পাশে বসে বলে, তুমি মায়ের মানুষটা যেখানে আমার সবচেয়ে প্রিয়, সেখানে তোমার প্রতিটি জিনিস তো আমার প্রিয় হবেই, আর তোমার কণ্ঠের গান আমার খুবই ভালো লাগে। রূপকথা হেসে বলে, তাই বুঝি, তা কোন গান শুনবেন? উষান তার হাত থেকে আঁক নিয়ে কামড় বসিয়ে বলে, যেটা মন চায় সেটাই গাও। বেশ। রূপকথা উঠে দাঁড়িয়ে গাছে হেলান দেয়, চোখ বন্ধ করে সুর তোলে, নরম কণ্ঠে ভেসে আসে গান। তিলক চন্দনে বাহু বন্ধনে, তোমার প্রেমে পড়ে হব ছাই। আমারে দেহের দখল, আমারে রূপের সকল, তোমায় দিলাম তাই। তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। উষার নিঃশব্দে রূপকথার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শোনে গান, অনুভব করে গানের প্রতিটি লাইন, চোখে মুখে তার মুগ্ধতা। গান শেষ হলে রূপকথা তাকিয়ে বলে, কেমন লাগলো? উষান ধীরে বলে, ভীষণ সুন্দর, একেবারে আমার লীলাবলীর মতো। রূপকথা হালকা হেসে বলে, এতটাও সুন্দর নয় আপনার লীলাবলী, তার থেকে আরো সুন্দর অনেক মেয়ে আছে এই গ্রামে। আছে হয়তো, কিন্তু আমার চোখে আমার লীলাবলী সেরা। আমার চোখে আমার লীলাবলী আমার মা ও বোনের পর সবচেয়ে সুন্দর রমণী আমার কাছে। ওশান শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলে। রূপকথা মুগ্ধ হয়ে শোনে সে কথা। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলে ওঠে, আচ্ছা, আপনি আমারে লীলাবালি কেন ডাকেন? উষান উঠে এসে তার পাশে দাঁড়ায়, গাছের গায়ে হেলান দিয়ে বলে, লীলাবালি মানে জানো? রূপকথা মাথা নাড়ে, না। উষান গভীর গলায় বলে, লীলাবালি মানে প্রাণবন্ত, রূপময়, এক রহস্যময়ী নারী, যেমন তুমি, যার চোখের মায়ায় আমি পড়েছিলাম, যার কথায় নিজেকে হারিয়েছিলাম, যার গ্রামীণ ভাষায় মুগ্ধ হয়েছিলাম। আমি প্রেমে পড়েছিলাম। তোমার আলতা রাঙা পা, দীঘল কালো কেশ, কাজল কালো চোখে, তাই প্রথম দেখাতেই তুমি ছিলে আমার লীলাবালি। রূপকথা মুগ্ধ হয়ে শোনে, তাকিয়ে থাকে তার নিজস্ব মানুষটার দিকে। মানুষটার ভালোবাসার গভীরতা সে অনুভব করতে পারছে একটু একটু করে। রূপকথা কিছু বলবে, ঠিক তখনই কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে দৌড়ে এসে চেঁচায়, ও রূপু বুবু, তুমি এইখানে? বাড়িতে তোমারে না পাইয়া চাচি তুলকালাম বাজছে। আরেকজন বলে, তুমি বিয়ের আগে বাড়ি থেকে বার হইছো কেন? চাচি খুব রাইগা আছে। রূপকথা আঁতকে ওঠে, মা জায়না গেছে আমি বাড়ি নাই। একটা মেয়ে বলে, হকালে গায়ে বের হইছো, জায়না গেছে। রূপকথা মাথায় হাত দিয়ে বলে, আজ আমি শেষ, বিয়ের আগের দিন মায়ের হাতে মার খাইতে হইব। তারপর উষানের দিকে তাকিয়ে বলে, সব আপনার জন্য হয়েছে। উষান অবাক হয়ে বলে, আমি আবার কি করলাম? রূপকথা কোমরে হাত দিয়ে বলে, আপনার জন্যই তো। আপনি শিমরে দিয়ে আমারে সকালে বারনা করলে এখন এই অবস্থা হইতো না। উষান হেসে বলে, যাহ বাবা, যার জন্য চুরি করি সেই বলে চোর? চুরি করতে বলেছে কে আপনাকে? রূপকথা ভেঙিয়ে বলে, আমার ইচ্ছা হয়েছিল তাই করেছি। উষান হার মেনে বলে। রূপকথা বলে, এখন আমি যাই, বাড়ি গেলে মা যে কি করবে। চলে যেতে নিলে পেছন থেকে উষান ডেকে ওঠে, লীলাবলী। রূপকথা ফিরে তাকালে উষান কাছে এসে চোখে চোখ রেখে বলে, আর কিছু সময়ের অপেক্ষা মাত্র, তারপর তুমি সারা জীবনের জন্য আমার হবে।
কোনো বাধা থাকবে না তোমার আমার মাঝে। এই গোটা গ্রামটাকে সাক্ষী রেখে তুমি শুধু আমার হবে। উষানের কথায় রূপকথা সব ভয় মিলিয়ে যায়। ঠোঁটে ফুটে ওঠে এক চিলতে হাসি, ভালোবাসার পূর্ণতার হাসি। বাচ্চারা আবার তাড়া দিল সে আসছি বলে চলে যায়। উষান তাকিয়ে থাকে তার যাওয়ার পথের দিকে। আর কিছু সময়, তারপর তাদের মাঝখানে থাকবে শুধু ভালোবাসা। রূপকথা বাড়িতে ঢুকেই বোঝা যায় ঝড় বয়ে গেছে। হেসেলের দিক থেকে বড় গিন্নির গলার স্বর এখনো গরম। রূপকথা দরজার পাশেই দাঁড়িয়ে পড়ে, চোখ নামানো। বড় গিন্নি কোমরে হাত দিয়ে বলে ওঠে, এই মাইয়া, বিয়ার আগের দিন সকালবেলা গায়ে বাইর হইছস কেন? হলুদের পর ঘরের বাড়ি যাইতে নাই, এটা কি তোর জানা নাই? রূপকথা চুপ, মাথা নিচু। বুকের ভিতর একটু দূর দূর হলেও জানে এই বকাটার ভেতরেই মমতা লুকানো। বড় গিন্নি আবার বলে, মায়ের মনটা কি পাথর নাকি? সকাল থাইকা বুক ধুকভুক করতেছে, আজ বাদে কাল তোর বিয়া, আর তুই? এবার মেজগিন্নি এগিয়ে আসে, নরম গলায় বলে, থাক বড় আপা, এত রাগ করিও না। মায়াটা তো গ্রামের ভিতরেই আসিল, কোনো দূরে তো যায় নাই। ছোট গিন্নি ও সায় দেয়, হ ঠিকই তো। আর আজ তো হলুদের দিন, আর বইকো না মায়াডারে। বড় গিন্নি একবার দীর্ঘশ্বাস ফেলে, এইবার দীর্ঘশ্বাস ফেলে, চোখে চিন্তার ছাপ। বুঝিস না তোরা, এই সময়টায় মায়ের মন কেমন থাকে? তারপর একটু গলা নরম করে রূপকথার দিকে তাকিয়ে বলে, আর এখন উপরে যা, একটু পরেই তোর হলুদ। আজ আবার তত্ত্ব যাইব মাস্টার মশাইয়ের বাড়ি, কত কাজ আমার, তার মধ্যে আর কিছু করিস না। এই কথা শোনা মাত্র রূপকথা আর দেরি করে না, বলে তাড়াতাড়ি সিঁড়ির দিকে পা বাড়ায়। মায়ের বকা থেকে আপাতত বাঁচার জন্যই যেন দৌড়। উপরে উঠতে উঠতে সিঁড়ির কাছে দেখা হয় মৃন্ময়ীর সাথে। মৃন্ময়ী হালকা হাসি নিয়ে বলে, কি বকা শুনতে কেমন লাগলো? রূপকথা হেসে ফেলে, আরে এগুলো তো আমার অভ্যাসে আছে। মৃন্ময়ী বলে, তা সকালবেলা কোথায় যাওয়া হয়েছিল শুনি? নিশ্চয়ই উষান ভাইয়ের কাছে গিয়েছিলে। রূপকথা থমকে যায়, চোখ বড় বড়। তুমিও সব জানো? মৃন্ময়ী হেসে মাথা নাড়ে, না রে, আন্দাজ করেছিলাম শুধু। রূপকথা হালকা লজ্জা পেয়ে বলে, ওনার কাছেই গিয়েছিলাম। তারপর আর কিছু লুকায় না। উষানের করার প্রতিটি কাজ, তাদের কাটানো মুহূর্তগুলো একে একে বলে যায়। মৃন্ময়ী মন দিয়ে শোনে, চোখে এক ধরনের নরম আলো। একসময় সে রূপকথার মুখে হাত রেখে ধীরে বলে, উষান ভাই তোমাকে বড্ড ভালোবাসি রূপকথা, তুমি সত্যিই অনেক ভাগ্যবতী। রূপকথা হেসে তার হাত ধরে বলে, তুমিও কম কিসে আপু, কবির ভাই তোমাকে চোখে হারায়, দেখো তোমাকেও অনেক ভালোবাসবে সে। মৃন্ময়ীর চোখ হঠাৎ একটু দূরে সরে যায়, কণ্ঠে একটুখানি উদাস ভাব, তাই বুঝি? কই, আমি তো বুঝি না। মৃন্ময়ী একটু চুপ করে থাকে, তারপর হঠাৎ যেন বুকের ভেতরের কথাটা বের করে ফেলে, ধীরে বলে, কবির ভাই তোমাকে পছন্দ করতো জানো রূপকথা? রূপকথা একটুও অবাক হয় না, বরং হালকা হেসে বলে, জানি। মেয়েরা বুঝে যায় ছেলেরা তাদের কেমন চোখে দেখে, কিন্তু কবির ভাই আমার শুধু পছন্দ করতো, এখন সে শুধু তোমাকেই ভালোবাসে। মৃন্ময়ী নিঃশ্বাস ফেলে, সবকিছুকেই এত সহজ রূপকথা। রূপকথা তার দিকে ঘুরে দাঁড়ায়, চোখে দৃঢ় বিশ্বাস। পবিত্র বন্ধনে অনেক জোর আপু, একদিন তুমিই বলবা তুমি চিরসুখী। মৃন্ময়ী মাথা নিচু করে বলে, জানি না রূপকথা, ভবিষ্যৎ নিয়ে আমি কিছুই ভাবি না। রূপকথা এবার একদম নিশ্চিত গলায় বলে, আরে দেখো, একদিন আমার কথাই সত্যি হবে। মৃন্ময়ী জানালার বাইরে তাকিয়ে যেন নিজের মনকে বোঝাতে চায়, মৃদু স্বরে বলে, তাই যেন হয়, ভালোবাসা যেন জলদি আসে তার রঙহীন জীবনে। দুজনেই চুপ করে থাকে কিছুক্ষণ। নিচে তখন হলুদের গান, হাসি, ঢোলের শব্দ, আর ওপরে দুই মেয়ের হৃদয়ের ভিন্ন ভিন্ন ভবিষ্যৎ, তবু এক সুতোয় বাঁধা বিশ্বাস আর প্রার্থনা।